চিত্ত ভিডিওর ক্যামেরা ভয়ের না এবং সেটি স্বস্তিদায়ক। ভিউ কিংবা ভাইরাল এই শব্দটা না আমার কোথাও একটু মনে হয় নেগেটিভ শব্দ। অর্জন যতই হোক না কেন আপনাকে ভীষণভাবে বিনয়ী হতে হবে এবং অবশ্যই স্রষ্টা চেয়েছে বলে আপনার অর্জন হয়েছে, না হলে কখনো সম্ভব হতো না। ব্যাপারটা কি যে সব ক্যামেরা ভয়ের না। আমরা অডিয়েন্সকে বোঝাতে পেরেছি, সক্ষম হয়েছি যে চিত্ত মিডিয়ার ক্যামেরা আপনার জন্য ক্ষতিকর কিছু না এবং ভয়ের না। এবং তারা সবাই জানে যে এই ক্যামেরার যে ফুটেজ সেটি হচ্ছে কখনোই খারাপ কিছু করবে না এবং জনগণের কোনো ক্ষতির কারণ হবে না। এর আগে একটা কনটেন্টের কথা স্মরণ করি। আমি জমির টপ সয়েলের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম এবং সেখানে আহ, একজন রাজনৈতিক নেতা টপ সয়েলগুলো কাটছিলেন লোকজন দিয়ে। তো সেটা যখন আমরা ক্যামেরায় ধারণ করতে গেলাম, তো আমি খুব ভয় পেয়ে গেছি যে হয়তোবা ওনারা বাজেভাবে আমাদেরকে আক্রমণ করতে পারে বা খারাপ বলতে পারে। বাট উনি রাগান্বিত হয়ে আসলেন 4-5 জন সাথে করে নিয়ে, তারপর আমাদেরকে দেখে বললেন যে ও আচ্ছা চিত্ত মিডিয়া, ঠিক আছে আপনারা নেন, ফুটেজ নেন। মানে ওনার কোথাও ধারণা ছিল যে আমাকে ওরা কোনোভাবে আক্রমণ করবে না বা ওরা ক্ষতিকর কেউ না। যদিও আমি ওনাকে বোঝালাম যে আপনি টপ সেল যে কাটছেন এটা ক্ষতিকর এবং জমির উর্বরতা নষ্ট করার পেছনে টপ সেল সেল করাটা দায়ী। কারণ টপ সেল হচ্ছে জমির প্রাণ। সেই জমির উপরের 5 ইঞ্চি 7 ইঞ্চি যদি আপনি কেটে ফেলেন তাহলে কৃষির উৎপাদন কমে যাবে। টপ সয়েলটা হচ্ছে মাটির প্রাণ। তো সেটি নিয়ে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তারপরেও আমরা কোনো বাজে ঘটনার সাক্ষী হইনি, কারণ তাদের মনে হয়েছিল যে চিত্ত ভিডিওর ক্যামেরা ভয়ের না এবং সেটি স্বস্তিদায়ক। দেখেন আমার মনে হয় কি যে আসলে ভিউ কিংবা ভাইরাল এই শব্দটা না আমার কোথাও একটু মনে হয় নেগেটিভ শব্দ। ভাইরাল বলে কিছু হয় না। যখন এই ক্যামেরা ছিল না, এত ফোন ছিল না, ইন্টারনেট ছিল না, তখনও কিন্তু অনেক কিছু ভাইরাল হয়েছে। এই ধরুন খনার বচন কিংবা বিভিন্ন ধরনের যে উপকথা বা রূপকথা, এগুলো ভাইরাল হয়েছে কিভাবে? মানুষের মনের মধ্যে থেকেছে বলেই। সো আমার মনে হয় কি যে আসলে ভাইরাল কোনো টপিক হয় না, বরং ভাইরাল শব্দটা কিছুটা হলেও নেগেটিভ। এবং ভাইরালে চিন্তা করে অনেক সময় আমাদের সাথে যেটি যায় না বা আমাদের রুচির সাথে যেটি সামঞ্জস্যপূর্ণ না, সেটিও তুলে ধরা হয়। আমি অবশ্যই সেটা চাই না এবং আমার মনে হয় যে ভাইরালটাকে পজিটিভ সেন্সে না নিয়ে যদি আমরা ভালো কাজ করি তাহলে সেটি এমনিতেই মানুষ দেখবে। আর মানুষ অনেক দেখলে সেটি একবার পারপেচুয়াল ভাইরাল হবে। ভাইরাল 1 সপ্তাহের জন্য দরকার না, ভাইরাল হচ্ছে আজীবনের জন্য হওয়া চাই। তো ভাইরাল শব্দটাকে আমরা পজিটিভলি ব্যবহার করবো ইনশাআল্লাহ। এবং আমার মনে হয় যে এই শব্দগুলোকে মিস ইন্টারপ্রিট না করে অবশ্যই পজিটিভলি চিন্তা করা উচিত। ভাইরাল টপিকস বলে কিছু হয় না। একটা ভালো কাজ করলে সেটা এমনিতেই দীর্ঘদিন মানুষের মনে থাকে, হৃদয়ে থাকে, তখন সেটি ভাইরাল বলেই পরিগণিত হয়। চিত্র মিডিয়া নামটা আসলে কেন চিত্র মিডিয়া? অন্য নাম তো ছিল, মানে এটার পেছনে কারণ কি? দেখুন আসলে অনেক নাম ছিল, কিন্তু এই মিডিয়াটার নাম চিত্ত মিডিয়া কেন হলো? চিত্ত মানে তো হচ্ছে হৃদয় বা আত্মা, মন। আমাদের কাছে মনে হয়েছে মানুষের মনের খোরাক যোগাতে চাই। গত 2 দিন আগে অস্ট্রেলিয়া থেকে একজন ফোন করলেন, বললেন যে আপনি এত চমৎকার ভাবে নদী বা পুকুরকে দেখালেন, আমার মনে হলো যে আমার অস্ট্রেলিয়ার একটি জানালা খুলে দিলে যে বাংলাদেশের বাতাস ঢুকে পড়ে আমার ঘরের মধ্যে। আপনার কন্টেন্ট গুলো আমার কাছে ঠিক সেরকম। এই যে একটা মানে দারুণ বিশেষণের কিছু বক্তব্য পাওয়া, এটি সাধারণত অন্য কন্টেন্ট বানালে হয়তো বা হতো না। আমার মনে হয় যে মানুষের হৃদয়ের মধ্যে আসলে প্রকৃতিটাই থাকে। যে যেমনই হোক না কেন তার মনের মধ্যে প্রকৃতি বাস করে। আর সেই হৃদয়স্পর্শী বিষয়গুলো যদি সাহিত্যের উপমা দিয়ে তুলে ধরা যায়, তাহলে সেটি অনেকদিন পর্যন্ত মানুষের মনে থাকে এবং খুব সহজভাবেই মনে থাকে। মানে আমার মনে হয় কি হাতে পেন থাকলে আহ, তড়িৎ করে কিছু লেখা যায়। দেখেন আসলে সবকিছু তার লগ্ন আছে, আপনি চাইলেই অনেক কিছু আপনার মনে আনতে পারবেন না বা আসে না। দেখুন অরুন্ধতী রায়ের একটি বিখ্যাত গ্রন্থ আছে, ওটি লিখতে প্রায় তার 12 বছর সময় লেগেছে। তো একটা লেখক বা একজন আর্টিস্ট বা যে ভিডিওগ্রাফ তৈরি করে সে কিন্তু তার মর্জির অপেক্ষা করে। তার মেজাজ যখন হয়, তার মুড যখন হয়, তখন সে তৈরি করতে পারে। এখন দেখেন গোধূলি বিকালে যে চিন্তাটা আসবে সেটি কিন্তু ভর দুপুরে আসা সম্ভব না। আবার কাক ডাকা সকালে আপনার যে চিন্তা আসে সেটি আবার বিকালে আসা সম্ভব না। সন্ধ্যায় যে থিমটা আসে সেটি আবার দুপুরে আসে না। আবার দেখেন যখন এশার আজান পড়ছে, নজরুল বলছে যে এশার আজানকে প্রিয়হারা কান্নার সাথে নজরুল তুলনা করেছে। এশার আজান যদি আপনি মন খুলে শোনেন তাহলে দেখবেন এশার আজানের মধ্যে কোথাও যেন একটা প্রিয়জন হারানোর একটা আর্তনাদ। তো আমার হাতে পেন রাখি এই কারণে যে পেন থাকলে কি হয়, চট করে একটা কাগজ বের করে কিছু মাথায় থাকলে লিখে ফেলা যায়। তারপর সেটা কোনো কন্টেন্টে গিয়ে প্রয়োগ করা হয়। এটা আমার জন্য সহজ হয়ে ওঠে। আর হাতে কলম থাকা মানে একটা পাওয়ার হাতে থাকা, যে সৃষ্টির জন্য যখন তখন আমি প্রস্তুত আছি এবং তৈরি করা যাবে। ডেফিনেটলি আমি ভাইয়াটার উত্তর আগে দিই। ভাইয়া বলছে যে ফোনে তো টাইপ করে রাখতে পারেন। দেখেন আসলে টেকনোলজিকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি সেটা ট্রাস্ট করি না। কারণ দেখেন ইন্টারনেট আছে, উইদিন সেকেন্ডের মধ্যে হারিয়ে যেতে পারে, সরে যেতে পারে। দেখেন অনেকেই প্রশ্ন করা হয় যে তুমি একটা কবিতা আবৃত্তি করো, তো সে বলে কি যে আসলে আমার ফোনে অ্যাপস আছে, অনেক কবিতা আছে, বাট আপনার মাথায় কি আছে?
দেখেন এই যে আমাদের যে আল্লাহ যে মাথায় যেটা দিয়ে রেখেছে এটাকে প্রায় 2.7 পেটাবাইট। তার মানে আপনি যদি আপনার মস্তিষ্কে একটা মুভি রাখেন তাহলে সেটা প্রায় 30 বছর অবধি একটানা দেখা যাবে, এত বড় জায়গা। তো এত বড় জায়গার মেমোরি আপনার মাথায় রয়েছে, সেখানে আপনি ফোন নির্ভর হওয়ার দরকারটা কি? আপনার কিছু জিনিস ফোনেও থাক, মস্তিষ্কেও থাক, দারুণ একটা ব্যাপার। আর সবচেয়ে বড় কথা কি যে আমার স্ত্রী তো আমাকে সব ব্যাপারে হেল্প করে এবং তার সাহসেই আজকে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো এবং আজকে যত অর্জন সবই আহ, মহান আল্লাহ চেয়েছেন তাই হয়েছে, আর মুরব্বীদের দোয়া এবং তার আমার স্ত্রীর হচ্ছে সহযোগিতা। ডেফিনেটলি তার জন্য একটা ভালো মেসেজ হচ্ছে এটা যে তুমি চেয়েছিলে বলে আজকে এত ক্যামেরা আমার সামনে, নাহলে হয়তো বা এই ক্যামেরার মানুষগুলো, পেছনে মানুষগুলো আমাকে কখনো চিনতোই না বা জানতোই না, আমি হয়তো বা যেভাবে ছিলাম সেভাবে থাকতাম। তো আজকে এই যে আপনারা একটু ভিন্ন করে ভাবছেন, এই ভাবনাটা আসলে আমার জন্য অনেক বড় সম্মানের। এবং আপনারা এত ট্যালেন্টেড মানুষ সব এক জায়গায় হয়েছেন, যে আমার কথাটা নিচ্ছেন, এটি আমার জন্য অনেক বড় পাওয়া। এক জন্মে এর চেয়ে বেশি পাওয়া হয় না। ভাই আপনি তো মানে যা দেখেন তা দিয়ে কথা বলে ফেলেন। প্রিয় তোমাকে ঘিরে তাৎক্ষণিক একটা কবিতা বলতেন 4 লাইনে। আসলে ওরকম ভাবে তাৎক্ষণিক তো কিছু হয় না। তবে আমি আসলে আমার যেটা মনে হয় যে আমি নীলবন্ধু গুণের একটা লেখা পড়েছিলাম। ওইটা আসলে এই মুহূর্তে আমার বলতে মন চাইছে যে আসলে পাগলি আমার ঘুমিয়ে পড়েছে, মুঠোফোন তাই শান্ত। আমি রাত জেগে দিচ্ছি পাহারা, মুঠোফোনের এই প্রান্ত। এ কথা যদি সে জানতো। এই যে প্রিয় জনের জন্য অপেক্ষা করা, কারোর ফোন কলের জন্য প্রত্যাশা করা, এটি আসলে একটা মানুষের জন্য চরম ধৈর্যের, ঠিক তেমনই সৌভাগ্যের। ভাইয়া একটা জিনিস আপনি বললেন অর্জনের কথা। অনেক সময় আমরা দেখি যে যারা অল্প কিছু অর্জন করে তাদের গর্জনটা আসলে বেশি থাকে। কিন্তু আপনি এত কিছু অর্জন করলেন, কিন্তু আপনি এত ডাউন টু আর্থ। দেখেন আসলে মানুষ যত বড় হয় আদতে তাকে ততই বেশি নিচু হতে হয়। শির উন্নত করে চলার কিছু নেই। প্রত্যেকটা অর্জন মানেই আপনার কাঁধের উপর নতুন দায়িত্বের বোঝা। বোঝা যত বাড়বে আপনাকে ততই নুয়ে পড়তে হবে। আপনি যদি শির উন্নত করেন তাহলে বুঝতে হবে সেই অর্জনগুলো আপনাকে অহংকারী করে তুলেছে, বরং আপনাকে বিনয়ী করতে পারেনি। বিনয়ী হওয়াটাই বড় ব্যাপার। এই যে আজকে এত ক্যামেরা, আমি যদি এখনই মারা যাই কারো কিছু যায় আসবে না। এবং আপনি বিশ্বাস করেন আজকে যদি আমি না থাকি, আগামীকাল এই পৃথিবী আমাকে মনে রাখার কোনো প্রয়োজনই বোধ করবে না। খুব সহজ কথা, আজকে আপনি লাইট ক্যামেরার সামনে আছেন, এখনই মারা যান, এই বাংলাদেশের সবকিছু চলতে থাকবে। কারোর বার্থডে হলে সেটাও থামবে না, বিয়ের অনুষ্ঠানও থামবে না, কোনো কনসার্টও থামবে না, শুধুমাত্র আপনিই চলে যাবেন। সহজ কথা, অহংকার করার কিছু নেই। অর্জন যতই হোক না কেন আপনাকে ভীষণভাবে বিনয়ী হতে হবে এবং অবশ্যই স্রষ্টা চেয়েছে বলে আপনার অর্জন হয়েছে, না হলে কখনো সম্ভব হতো না।